প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্বাগতম বিওইউ অনলাইন ক্লাস ধামরাই গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টারে। কেমন আছো? আজকের আলোচ্য বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। তোমাদের সঙ্গে আমি গত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনার গুরুত্ব, এই ব্যবস্থাপনা কেন্দ্রিক প্রাসঙ্গিক কিছু কথা। তবুও মনে করেছিলাম যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারই ওই ক্লাসেই আমি শেষ করব, তবু আর একটি ক্লাস নেওয়ার প্রয়োজনীয়তা মনে করে আজকে আমি কয়েকটি শিরোনাম বোর্ডে লিখে রেখেছি, লক্ষ্য করো। ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনার স্তর, ব্যবস্থাপনার সার্বজনীন আর ব্যবস্থাপনার মূল নীতি। ব্যবস্থাপনার মূলনীতি দুইভাবে প্রণীত হয়েছে, তবে হেনরি ফাউলের দেওয়া নীতিটাই আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য। মজার ব্যাপার, তোমাদের এই এমসিকিউতে কিন্তু হেনরি ফাউলের দেওয়া এই কয়টি নীতি, এই প্রশ্নটি আসে। আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য 14টি নীতি, মানে 14টা নীতি উনি অবতারণা করেছেন। তো যাই হোক, ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনার স্তর আর ব্যবস্থাপনার সার্বজনীন বিষয়গুলো আমাদের এই ক্লাসের শিক্ষার্থীদের কাছে একটু জটিল জটিল প্রক্রিয়া মনে হয়, কিন্তু এর বাস্তবতা, এর গ্রহণযোগ্যতা যদি কেউ একটু উপলব্ধি করতে পারে যে কত অপরিহার্য, সেটা বলে বোঝানো খুব কঠিন। আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম কেন ব্যবস্থাপনার সৃষ্টি হলো আর ব্যবস্থাপনা আমাদের কি প্রয়োজন। একটা মজার ব্যাপার, আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাতে চেষ্টা করেছিলাম। তো ব্যবস্থাপনা কি, এক কথায় যদি উত্তর দিতে চাই, কার্য সম্পাদনের কৌশলকে বলা হয় ব্যবস্থাপনা। আর ব্যবস্থাপনা কেন প্রয়োজন? আসলে আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে সমস্ত নীতি প্রণয়ন করি, আবার আমাদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা সেই নীতিটা অনেক সময় ভঙ্গ করি। তা নীতি নির্ধারণ করলাম, আবার নীতির ইচ্ছা অনুযায়ী ভঙ্গ করলাম, এতে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় না? এই বিশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল পরিবেশে আনয়নের জন্য আমাদের এই ব্যবস্থাপনার সৃষ্টি। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ লক্ষ্য করো। আমার সঙ্গে তোমার ক্লাস 10টা 5, আমি বললাম তোমরা 10টা 5 আমার সঙ্গে ক্লাসে থাকো। আমি আমার সাংসারিক কাজে আমি 10টা 5 না এসে 10টা 25 আসলাম। তোমরা এসে কী করবা? বসে থেকে আমাকে পাবা না। তখন কি হবে? তোমাদের ভিতরে একটা বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হবে, বা অন্য স্যারের ক্লাসে তোমাদের যেতে বিলম্ব হবে। আমার এই ক্লাসে থাকাকালীন সময় দেখা যায় একটা জটলা সৃষ্টি হবে। তাহলে আমরা যে নীতি প্রণয়ন করি, আমাদের স্বার্থে অনেক সময় সেই নীতি আমরা ভঙ্গ করি। আর এই ভঙ্গুর নীতির কারণে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। এই বিশৃঙ্খল পরিবেশকে সুশৃঙ্খল পরিবেশে আনয়নের জন্য আমাদের এই ব্যবস্থাপনার জন্য। তো যাক, আমি আজকে তোমাদের সামনে এই ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার স্তর এবং ব্যবস্থাপনার সার্বজনীন এবং ব্যবস্থাপনার মূল নীতি, এই কয়েকটি টপিক্সের আলোকে আমি তোমাদের সঙ্গে কথা বলব। আর ব্যবস্থাপনার চক্রটা কি? ব্যবস্থাপনার কাজটি, ব্যবস্থাপকের কাজটি নির্দিষ্ট কতগুলো পদক্ষেপে এটা চক্রাকারে আবর্তিত হয়, এই জন্য একে বলা হয়েছে ব্যবস্থাপনা চক্র। সেই চক্রটা কেমন সেটা তোমরা একটু লক্ষ্য করো। আমি বোর্ডে এখন ব্যবস্থাপনার চক্র উপস্থাপন করছি। ব্যবস্থাপনা চক্র, চক্রটা এরকম। 1 নম্বরে লেখা রয়েছে পরিকল্পনা,
হচ্ছে ব্যবস্থাপনা চক্র। অর্থাৎ একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানে আয়োজিত ম্যান, ম্যাটেরিয়ালস, মানি, মেথড এর বিজ্ঞানসম্মত প্রয়োগ সুসম্পন্ন করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করে। তার জন্য তাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হয়। তো এই চক্রাকারে এটা আবর্তিত হয়, একটির পর একটি পর্যায়ক্রমে ঘুরে আসে বলে এর নামকরণ করা হয়েছে ব্যবস্থাপনা চক্র। মূলত যদি আমরা একটু লক্ষ্য করি, ব্যবস্থাপকের কার্যাবলী আর এই ব্যবস্থাপনার কার্যাবলী আর ব্যবস্থাপনা চক্র বেসিক্যালি এক জিনিস, তবুও অতি গুরুত্বপূর্ণ, অত্যন্ত এসেনশিয়াল, প্রয়োজনীয় বলেই আমি আবার ব্যবস্থাপনা চক্র বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করছি। আর আমি যদি আজকে ওই ফান করে বা রসিকতা করে বলি এই একটি চক্র সম্বন্ধে তোমার স্বচ্ছ ধারণা, মানে এই সাবজেক্টে তোমার আর কোনো কিছু না বললেও চলবে। যেমন পরিকল্পনা, প্রথম পদক্ষেপ পরিকল্পনা কি, পরিকল্পনার গুরুত্ব, পরিকল্পনা প্রণয়ন পদক্ষেপ, পরিকল্পনার সুবিধা অসুবিধা, পরিকল্পনার প্রকারভেদ ইত্যাদি আমরা এই পরিকল্পনার চ্যাপ্টারে গিয়ে জানব। কিন্তু এখন তো আমাদের পরিকল্পনাটা কি এটা জানতে হবে। তো আমি গত ক্লাসেও এই নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ ভবিষ্যতে কি করব, বর্তমানে বসে তার নকশা প্রণয়নকে বলা হয় পরিকল্পনা, স্থূল দৃষ্টিতে। আর যদি আমরা আমাদের শাস্ত্রীয় বিধান মেনে পুঙ্খানুপুঙ্খরূপে এই পরিকল্পনার সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমাদের এখানে কিছু শর্ত আরোপ করতে হবে। যেমন অমূলক দৈবশক্তি, অন্ধত্ব, কুসংস্কার, ধর্মীয় বিশ্বাস পরিহার করে কি করব, কিভাবে করব, কতটুকু ফল হবে, আদৌ ফল হবে কিনা ইত্যাদি প্রশ্নের আলোকে আমরা যখন বর্তমানে বসে ভবিষ্যতের জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, সেটিকে বলা হয় পরিকল্পনা। এরপরে আছে সংগঠন, অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা প্রতিষ্ঠানের কাজকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্তরে বিন্যাস করা হয়, প্রত্যেকটি স্তরে উপযুক্ত কর্মী নিয়োগ এবং প্রত্যেক কর্মী তার উপর অর্পিত দায়িত্ব বুঝে কার্য সম্পাদন করার সার্বিক প্রক্রিয়াকে বলা হয় সংগঠন। তৃতীয় প্রধান কাজ, এই চক্রের তৃতীয় ধাপ হচ্ছে কর্মী সংস্থান। আমাদের কাজকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি বিভাগে কর্মী নিয়োগ করা হয়েছে। এই কর্মী নিয়োগ করতে গেলে আমাদের কর্মী সংস্থানের দরকার হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের উপযোগী, প্রতিষ্ঠানে কর্মক্ষম, প্রতিষ্ঠানের উপযোগী দক্ষ কর্মীদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি, পদোন্নতি, ছাঁটাই ইত্যাদি প্রক্রিয়ার কাজকে বলা হয় কর্মী সংস্থান। কর্মী সংস্থান মানে কর্মী জোগাড় করা, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের উপযোগী কর্মী দাওয়াত দিয়ে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া। তো এখানে কর্মী সংস্থান শুধু নিয়োগ এর সঙ্গে সম্পৃক্ত নয়, এখানে তাকে নিয়োগ দিতে হবে, তাকে প্রতিষ্ঠানের উপযোগী প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে, তার পদোন্নতি দিতে হবে, প্রয়োজনে তাকে শাস্তি দিতে হবে, অর্থাৎ পদোন্নতি অথবা বদলি, ছাঁটাই ইত্যাদি প্রক্রিয়াটা এই কর্মী সংস্থানের সাথে সম্পৃক্ত। এরপর হচ্ছে নির্দেশনা, অর্থাৎ তুমি কাকে নির্দেশ দিবা, তুমি যে কর্মীকে কাজটা বুঝিয়ে দিয়েছ সেই কাজটা সে যথাযথভাবে পালন করছে কিনা, বা তাকে কাজ বুঝে দিয়ে কাজ করার জন্য নির্দেশ দেওয়া বা অনুমতি দেওয়ার কাজকে বলা হয় নির্দেশনা। অর্থাৎ অর্পিত দায়িত্ব পালনের জন্য কর্মীকে যথাসময়ে যথাযথভাবে কার্য সম্পাদনের আদেশ, নির্দেশ, অনুমতি, সুপারিশ ইত্যাদি প্রক্রিয়াকে আমাদের ব্যবস্থাপনার ভাষায় বলা হয়েছে নির্দেশনা। অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োগরত কর্মীদের কর্মদক্ষতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বা তার দক্ষতাটাকে কাজে লাগানোর জন্য আমরা যে অনুমতি, যে আদেশ প্রদান করি তাকে বলা হয় নির্দেশনা। এরপরে আছে সমন্বয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের তার একটি বিভাগের দ্বারা কোনো কার্য সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে না, একাধিক বিভাগের সমন্বয়ে যে কোনো একটি পূর্ণাঙ্গ পণ্যের রূপ নেয়। প্রত্যেকটি বিভাগের সঙ্গে যথাসময়ে
যথাযথরূপে যদি আমাদের যোগাযোগ স্থাপিত না হয়, তাহলে দেখা যাবে কি আমাদের উৎপাদন কার্য বা আমাদের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এখন এক বিভাগের কাঁচামাল অন্য বিভাগে পরিণত পণ্য, এক বিভাগের পরিণত পণ্য অন্য বিভাগের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। এই যে প্রক্রিয়াটা, একটি বিভাগ যদি তার কাজটা সম্পন্ন না করে, অন্য বিভাগ কাজটা শুরু করতে পারে না। এই একে অপরের সঙ্গে এই যে সমন্বয় বা যোগাযোগ প্রক্রিয়া, এটাকে বলা হয় সমন্বয়। এই সমন্বয় কার্যটি সুসম্পন্ন যথাযথ না হলে, যথাসময় না হলে আমাদের এই উৎপাদন কার্য বা প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন হয় না। উদাহরণস্বরূপ আমি ছোট্ট একটা উদাহরণ গত ক্লাসে দিয়েছিলাম যে আমরা যে শার্টটা পরি, এই শার্টটা একজন টেইলার মাস্টারের কাছে যেতে হয় করার জন্য। সে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিষ্ঠানটা কলেবরে একটু বড়, তখন সে কি করে, একজন কাটিং মাস্টার রাখে, একজন সেলাই ম্যান রাখে, একজন বোতামের ঘর সেলাই করার লোক রাখে, একজন আয়রন করার লোক রাখে, আর একজন সেলসম্যান রাখে। এখন যে কাটিং মাস্টার, সে যদি শার্টটি যথাযথভাবে কেটে না দেয়, তাহলে সেলাই ম্যান তো যথাসময় সেলাই করতে পারবে না। আর যথাযথ সেলাই করার পর সেখানে বোতাম লাগানো লাগে। সে যদি সেলাই কাপড় না পায়, তাহলে বোতামের ঘর করার সুযোগ সে কীভাবে পাবে? এইভাবে একটা পণ্য বা একটা কাজ সম্পন্ন করতে গেলে একাধিক বিভাগের হাত ঘুরে সে পূর্ণতা প্রাপ্ত হয়। এমতো অবস্থায় প্রত্যেকটি বিভাগের সঙ্গে প্রত্যেকটি বিভাগে একটা যথাযথ যোগাযোগ, সুসম্পর্ক রাখা লাগে। সমন্বয়ের কাজই হচ্ছে প্রত্যেক বিভাগের সঙ্গে কী কাজ হচ্ছে, কীভাবে হচ্ছে, কখন দিতে হবে ইত্যাদি সমন্বয় করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকে। নাম্বার 6, প্রেরণা, মোটিভেশন, প্রণোদনা। অর্থাৎ ব্যবস্থাপনা বিশারদগণ লক্ষ্য করেছে, একজন কর্মী কাজে যোগদানের পর বা কাজ শুরু করার পর দেখা যায় কি কিছুক্ষণ কাজ করতে করতে তার ভিতর একটা ক্লান্তি, একটা শ্রান্তি, একটা অবসাদ বা একটা অলসতার ভাব আসে। তো যিনি সুপারভাইজার থাকেন, তিনি তো আর ওই অলসতার মধ্য দিয়ে শ্রমিকরা বসে থাকুক, এটা করলে তো তার উদ্দেশ্য হাসিল হবে না। তাই ওই ক্লান্ত শ্রান্ত ক্লান্ত কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য সুপারভাইজার বা ব্যবস্থাপক যে প্রক্রিয়াটি অবলম্বন করে, আমরা সংক্ষেপে সেই প্রক্রিয়াটিকে বলতে পারি প্রেরণা। অর্থাৎ শ্রান্ত ক্লান্ত অবসাদগ্রস্ত কর্মীদের মাঝ থেকে কর্মক্ষমতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য ব্যবস্থাপক যে ব্যবস্থা গ্রহণ করে, হতে পারে সেটা পুরস্কার, হতে পারে সেটা তিরস্কার। অনেক সময় তিরস্কার করলেও মানুষ কাজ করে, আর অনেক সময় পুরস্কার দিলেও কাজ করে। তাহলে ব্যবস্থাপক তাকে দিয়ে ওই যথাযথ কাজটি করিয়ে নেওয়ার জন্য যে কৌশলটি অবলম্বন করে তাকে বলা হয় প্রেরণা। প্রেরণা হতে পারে পুরস্কার, হতে পারে তিরস্কার। তোমরা লক্ষ্য করেছো, আমাদের দেশে শিল্প আচার্য জয়নুল আবেদিন একটা গরুর গাড়ির ছবি এঁকেছে। একটা গরুর গাড়িতে দুইটা গরু কাদায় চাকাটা ডাবিয়ে গেছে, সেই চালক চাকাটা ঠেলতেছে, আর গরু দুটো প্রাণপণে ওই গাড়িটাকে ওই খাত থেকে উঠানোর চেষ্টা করতেছে। খেয়াল করেছে ছবিটা? এটা কিন্তু আমাদের অনেক বড় পুরস্কার পাওয়া একটা ছবি, জয়নুল আবেদিন, শিল্প আচার্য জয়নুল আবেদিনের তৈরি। আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করি, যখন গাড়িটা খাদে পড়ে গেছে, তখন ওই গরুটাকে সে কী করেছে? লাঠি দিয়ে আঘাত করেছে এবং তাকে ভয় ভীতি প্রদর্শন করেছে। কেন? তার ভিতরে শক্তি জাগ্রত করার জন্য, যাতে গাড়িটা ঘাট থেকে ওঠে। এটাও কিন্তু এক প্রকার প্রেরণা। প্রেরণা যে শুধু পুরস্কারের সাথে সম্পৃক্ত থাকবে তা নয়, তিরস্কারের সাথেও সম্পৃক্ত থাকে। এটা তারই বহিঃপ্রকাশ। দেখো, ওইখান থেকে লাঠি দিয়ে মোষের পিঠে যখন লাঠি দিয়ে আঘাত করে, মোষটা জোরে ছোটে। মালিকের লক্ষ্য কাজ করে নেওয়া। তা আমাদের ব্যবস্থাপকের কাজও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীরা যখন এরকম কাজে কোনো কারণে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক তাদের পারফরমেন্সের যথাযথ বহিঃপ্রকাশ ঘটাতে ব্যর্থ হয়, তখন সে এই প্রক্রিয়াটি অবলম্বন করে।
যে প্রক্রিয়াটিকে আমরা বলছি প্রেষণ। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ, ব্যবস্থাপকের শেষ ধাপ। ইনি পরিকল্পনা মাফিক কার্য সম্পাদিত হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণপূর্বক সংযোজন এবং বিয়োজন প্রক্রিয়া গ্রহণ করে যথাযথ পরিকল্পনা মাফিক কার্য সম্পাদনের কৌশলই হচ্ছে নিয়ন্ত্রণ। যদি কম পড়ে যায় পরিকল্পনা মাফিক কাজ করতে, সেখানে সংযোজন করে। যদি বেশি হয়ে যায় পরিকল্পনা মাফিক কাজ করতে, সেখানে কিছু বিয়োজন করে। এইভাবে সংযোজন বিয়োজনের মাধ্যমে উনি তার পরিকল্পনা মাফিক কার্য যথাযথভাবে সম্পাদন করে। এই প্রক্রিয়াটাকে সার্বিকভাবে বলা হয়েছে নিয়ন্ত্রণ। তারপরেও তোমাদের বইতে আরও সুন্দর করে উপস্থাপন করা আছে, তোমরা পাশাপাশি সেটা একটু দেখে নেবে। যাক, পরবর্তী টপিকস ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনা অর্থাৎ আমরা সংক্ষেপে একদিন বলেছিলাম ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা। আসলে কি এলেন এই সংজ্ঞাটি দিয়ে আমাদের একটু হাসির খোরাক জুগিয়েছে। আসলে তো নেগেটিভ অর্থে নিলে হবে না। ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এই চক্রাকারে যে বিষয়টি উপস্থাপন করেছে এই পদক্ষেপগুলোই গ্রহণ করে, আর এটাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনা। কিন্তু এইটা আমরা এই কার্যটি করতে গিয়ে আমরা তিনটি স্তর বানিয়েছি। একটা উচ্চ স্তরের ব্যবস্থাপনা, একটা মধ্য স্তরের ব্যবস্থাপনা, একটা নিম্ন স্তরের ব্যবস্থাপনা। তো উচ্চ স্তরের ব্যবস্থাপকের আমরা বলতেছি প্রেসিডেন্ট বা মুখ্য নির্বাহী অফিসার বা নির্বাহী কমিটি, বোর্ড অফ ডাইরেক্টর, মুখ্য সুপারভাইজার। আর মধ্য স্তরের ব্যবস্থাপককে বলতেছি প্ল্যান্ট ম্যানেজার, বিভাগীয় প্রধান, তত্ত্বাবধায়ক, উৎপাদন ব্যবস্থাপক, কর্মী ব্যবস্থাপক ইত্যাদি। আর নিম্ন স্তরের ব্যবস্থাপককে বলছি আমরা সুপারভাইজার, সহকর্মীবৃন্দ। এরা প্রত্যেকে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের কাজে নিয়োজিত থাকে। যে যেখানে যা, কেউ হয়তো চিন্তামূলক কাজের সাথে জড়িত, কেউ হয়তো সেটা বাস্তবায়নের সাথে জড়িত। এই স্তরগুলোকে, এই কাজকে আমরা তিনটি স্তরে বিন্যাস করে নামকরণ করেছি। ব্যবস্থাপনার স্তর তিনটি, একটা উচ্চ, একটা মধ্য, পরের শিরোনামটি লিখেছি আমি ব্যবস্থাপনা সার্বজনীন। বিষয়টি কিন্তু অত্যন্ত বোঝার এবং উপলব্ধির একটা বিষয়। আমি যখন তোমাদের মতো ছিলাম তখন এই কথাটি আমি বুঝতাম। ব্যবস্থাপনা সার্বজনীন অত্যন্ত একটি সত্য উক্তি। ব্যবস্থাপনা সার্বজনীন, এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে চাচ্ছি। দেখো, আমরা যখন মাটি গর্ভের থেকে পৃথিবীর আলো বাতাস দেখেছিলাম, অর্থাৎ ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন একটা নির্দিষ্ট প্রক্রিয়ায়, নির্দিষ্ট ওয়েতে আমরা এই ধরাধামে এসেছিলাম। আর এই সারা জীবন অতিবাহিত হওয়ার পর আমরা যখন দেহ রেখে এই প্রাণবায়ু দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, তখন আমাদের এই সব দেহটি একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় দাফন করা হয়। ইসলামী রীতিতে কবর দেওয়া হয়, আর হিন্দু রীতিতে শ্মশানে নিয়ে পোড়ায় ফেলা হয়। তার এই যে প্রক্রিয়াটা দেখো, তোমার এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যে স্তরেই তুমি অবস্থান করো না কেন, সব জায়গাতেই তোমাকে কৌশলে, একটা বিশেষ কৌশলে কার্য সম্পাদন করতে হবে। এমন কোনো স্তর নেই যেখানে তুমি কৌশলবিহীন কার্য সম্পাদন করতে সক্ষম হবা। আমি ব্যবস্থাপনার সংজ্ঞাটিকে কত সহজে এবং কত সাবলীলভাবে এক কথায় উপস্থাপন করেছি, তাই বোঝার জন্য দেখো, কার্য সম্পাদনের কৌশলকেই বলা হয় ব্যবস্থাপনা। এখন তোমার ভূমিষ্ঠ হওয়া থেকে সেই কবরস্থানে যাওয়ার পর্যন্ত দেখো, একটা নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট প্রক্রিয়ায়, নির্দিষ্ট কৌশলে আমাদের এই সার্বিক কার্যটি সম্পাদিত। যদি আমি মরে যাওয়ার ঘটনাটাই তোমাদের বোঝাতে চাই, ইসলামী রীতিতে একটা লোক যদি মারা যায়, তাকে দেখবা নির্দিষ্ট ওয়েতে গোসল করায়, কাপড় পরায়,
তারপর এটা চৌকিটি করে তাকে কবরস্থানে নিয়ে যায়, নির্দিষ্ট গভীরে তাকে একটা উত্তরমুখী কিংবা একটা নির্দিষ্ট দিকে শায়িত করে একটা বিশেষ কৌশলে মাটি চাপা দেয়। এটা তো দলা করে বস্তায় করেও আমাদের বেঁধে মাটি দেওয়া যেতে পারে, তাই না? না, প্রত্যেকটি স্তরে আমাদের এই ব্যবস্থাপনার অবতারণা আমরা লক্ষ্য করেছি। সেই হওয়া হোক আর মরা হোক, আমি এই হওয়া আর মরা দিয়েই সার্বজনীন বোঝাতে চেয়েছি তোমাদের সাময়িকভাবে, অর্থাৎ ব্যবস্থাপনার প্রতিটি স্তরেই না, জীবনের মানুষের জীবনের প্রতিটি স্তরে ব্যবস্থাপনা অপরিহার্য। এই জন্যে এই শিরোনামে আখ্যায়িত করা হয়েছে ব্যবস্থাপনা সার্বজনীন। আমাদের পরবর্তী শিরোনাম হেনরি ফাওয়েলের দেওয়া ব্যবস্থাপনীয় নীতি বা ব্যবস্থাপনা নীতি। এই হেনরি ফাওয়েলের প্রণীত ব্যবস্থাপনা নীতিগুলোকে আমরা স্বতঃসিদ্ধ বা এ যাবৎকাল আমরা প্রয়োগ করে এসেছি, আমরা ব্যবহার করে এসেছি। আমাদের কাছে এই নীতিগুলো অত্যন্ত গ্রহণযোগ্য। 1916 সালে ফ্রান্সে এই ভদ্রলোক জন্মগ্রহণ করেন এবং ইনি আমাদের ব্যবস্থাপনার জন্য হেনরি ফাওয়েল এবং এফ.ডব্লিউ. টেইলরস বেশি অবদান রেখেছে। তবে তারই প্রণীত বিধানগুলোকেই আমরা ব্যবস্থাপনার নীতি হিসাবে আজও স্মরণ করে আসছি। গত অবস্থায় আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা এই ব্যবস্থাপনার নীতিগুলো তোমাদের কাছে আজকে আর উপস্থাপন করতে পারলাম না। তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমি এই ব্যবস্থাপনার নীতি নিয়ে কথা বলবো। ধন্যবাদ। সবাই মঙ্গল করুক।